জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আসলে যে একটু কারিগরি জটিলতার কারণে তোমাদের আজকের ক্লাসটাতে আমাদের বেশ একটু দেরি হয়ে গেল আজকে আসতে। তো আশা করি যে তোমরা সাথেই থাকবো, তোমরা সাথেই আছো। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস হচ্ছে ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম পত্রে আজকে সমবায় সমিতি। তো এই সমবায় সমিতির মধ্যে আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের আছে সমবায় সমিতির গঠন প্রণালী এবং সমবায় সমিতির প্রকারভেদ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব মানে যে নেটওয়ার্ক জটিলতার কারণে আসতে দেরি হয়ে গেল, তো আশা করি যে তোমরা সাথেই থাকবে, আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে পারবো আর কি, যে ইনশাল্লাহ। হ্যাঁ, এর মধ্যে আমাদের সাথে প্রায় 64 জন অ্যাড হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু সবাইকে এখনই শেয়ার করে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, কিবরিয়া স্যারের ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা তোমাদের কিন্তু যে অপেক্ষায় আছি, কেমন? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ হ্যাঁ, নাজমুল করিম নাহিদ, মেহের সুলতানা, মোহাম্মদ রিয়াদ, আব্দুল আজিজ, রাকেন, এম তানবীর হোসেন, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে প্রায় এর মধ্যে 93 জন ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা আজকে ক্লাসে অ্যাড হয়ে গেছে। আমি আবারও বলছি যে আমার একটু ক্লাসে ফিরতে একটু দেরি হলো কারিগরি জটিলতার কারণে। নর্মালি হচ্ছে যে আমি টেলিটক সিমটা ব্যবহার করি, কিন্তু আজকে সিগন্যাল ছিল লো, সেই জন্য আর একটা সিম চেঞ্জ করে এনে তারপরে তোমাদের সাথে জয়েন করলাম। ফারিয়া সুলতানা রিয়া, কেন বাই বাই অল কেন, যে তুমি থাকো, ক্লাসে থাকো, কেমন? আমাদের এখনও কিন্তু যে শামীম হোসেন আসেনি, তানি ইসলাম এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম। এবং হচ্ছে আমাদের আদুরি এবং হচ্ছে যে মিষ্টি মায়ের দুষ্টু মেয়ে একজন, ও আসে নাই, গোদলি সূর্যাস্ত আসে নাই এখনও। তো ফরহাদ হোসেন, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, এসে গেছ তোমাদের। আমাদের আসলে যে আজকের ক্লাসটা একটু দেরি হয়ে গেল, সেজন্য আমি আসলে যে আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত, যে আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি যে তোমরা ক্লাসে থাকবে। হ্যাঁ, তোমরা প্লিজ, হ্যাঁ কোন ক্লাস? হ্যাঁ, এটা হচ্ছে যে ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা। দেখো, ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার ক্লাস, ব্যবসা সংগঠন। আর আজকে আমাদের ক্লাস হচ্ছে সে সমবায় সমিতি, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো, তোমাদের সবাইকে কিশোর বাতায়ন এই পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম কিবরিয়া খন্দকার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ, দাউদকান্দি, কুমিল্লা। আমার পরিচয় হচ্ছে যে আমি সৃজনশীল পদ্ধতির একজন ট্রেনার। তোমরা যে পদ্ধতি পরীক্ষা দিচ্ছ এবং সেটার বিভিন্ন বোর্ডের সেটার মডারেটর, এবং এছাড়া ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা কমার্স পাবলিকেশনসে আমার কিছু বই আছে, তোমরা সেটা দেখবে। হ্যাঁ, রীতা সিনহা, অনেক ধন্যবাদ, ভালো আছি। ইয়েস জিম শেখ, হ্যাঁ থ্যাংক ইউ। মোহাম্মদ ইমন, ধন্যবাদ। আরাফাত হোসেন, ওয়ালাইকুম আসসালাম। 74, প্লিজ তোমরা সবাই একটু শেয়ার করো এবং শেয়ার করে আমাকে জানিয়ে দাও, লিখো যে ডান, ঠিক আছে? তাহলে আমাদের এত কষ্ট করে 8-10 মিনিট পরে কিন্তু তোমাদের সাথে জয়েন করেছি। আমি আজকে প্রায় 9টার থেকে খুব টেনশনে ছিলাম তোমাদেরকে আজকের ক্লাসটি উপহার দিতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ যে আমরা এখন সামনাসামনি চলে আসছি, তোমরা সামনে আছো। তো শামীম কেমন আছো? ইজাট জিম শেখ কেমন আছো? রীতা, আকাশ মাহমুদ, মোহাম্মদ আরাফাত উদ্দিন, মোহাম্মদ ইমন, মোহাম্মদ রিয়াদ, তোমরা কেমন আছো? সবাই আশা করি যে ভালো আছো। চলো আমরা যাই সমবায় সমিতির আজকের ক্লাসে। সমবায় সমিতি, আমরা আগেই বলছি, সমাজের স্বল্পবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের সংগঠন। তাহলে সমবায় সমিতিটা কার সংগঠন? সমাজের নিম্ন আয়ের মানুষের সংগঠন। তাহলে নিম্ন আয়ের মানুষের সংগঠন কেন করে? কারণ তাদের হচ্ছে যে কি, মূলধন কম, পুঁজি কম। যেহেতু পুঁজি কম, সেহেতু তারা সবাই ঐক্যবদ্ধভাবে একত্রিত হয় এবং সেখানে অল্প অল্প তাদের পুঁজি দিয়ে তারা একটা মূলধন গঠন করে, ব্যবসা করে এবং অর্জিত মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আমরা বলেছি যে সকল সংগঠনের বা ব্যবসায় সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে মুনাফা অর্জন, কিন্তু
সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক কল্যাণ সাধন, পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অথবা হচ্ছে যে একতাই বল। হ্যাঁ, ফারহানা আজিম, জি আপা অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাহান উদ্দিন, হ্যাঁ ভালো আছি। নাদিয়া সুলতানা দিয়া, এটা কি ক্লাস? হ্যাঁ, এটা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, ব্যবসা সংগঠনের ক্লাস। সেদ রহনুমা, অনেক ধন্যবাদ। অর্ণব হোসেন শেখ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা আবার ক্লাসে যাচ্ছি। তাহলে সমাজের নিম্ন আয়ের ব্যক্তিবর্গ, একই পেশার ব্যক্তিবর্গ একত্রিত হয়ে নিজেদের অর্থনৈতিক কল্যাণ সাধনের জন্য যে ব্যবসা সংগঠন গড়ে তোলে তাকে বলা হচ্ছে সমবায় সমিতি। আমরা বলেছি সমবায় সমিতি গড়ে ওঠে 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা অনুযায়ী, এবং এর একটা দলিল আছে, সেটা হচ্ছে যে উপবিধিতে যাবতীয় নিয়মকানুনগুলো লেখা থাকে। তবে প্রথমে প্রাথমিক সমবায় সমিতিতে কমপক্ষে 20 জন ব্যক্তিকে কিন্তু যে কি একত্রিত হতে হয়। সবচেয়ে কমপক্ষে কতজন? 20 জন। সমপেশা এবং সমআয়ের ব্যক্তিবর্গ 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা অনুযায়ী এই ব্যবসা সংগঠন গড়ে তোলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এখন আজকে দিনের শুরুতেই কিন্তু যে একটা বড় প্রশ্ন, $1 মিলিয়ন প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে কি, তোমাদেরকে বলতে হবে যে সমবায় সমিতি আইন বর্তমানে কত সালের আইন অনুযায়ী সমবায় সমিতি গড়ে ওঠে। 1 মিনিট দেখি, সবাই লেখো প্লিজ। কত সালের আইন অনুযায়ী সমবায় সমিতি গড়ে ওঠে? সবাই লিখো একটু প্লিজ। হ্যাঁ দিচ্ছ, অনেকে আসছো। হ্যাঁ, লুৎফুন্নাহা 2000, শেখ শিহাব তুমি লিখো নাই। সেদার রাহনুমা 2001, শেখ শাহপরান পাটোয়ারি 2001, ফরহাদ হোসেন 2001, শাহপরান পাটোয়ারি 2001, মিশর 2001, তানবীর হোসেন রিয়াদ 2001, জিম শেখ 2001। হ্যাঁ, সেদা রাহনুমা 2001 হবে। ওকে, অনেক ধন্যবাদ তোমাদেরকে, একদম বেলিফুলের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন? তাহলে দেখো, যে আমরা বলেছি যে সমবায় সমিতি গড়ে ওঠে বাংলাদেশে বর্তমানে 2001 সালের সমবায় আইন এবং 2004 সালের সমবায় বিধিমালা। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসে, সেটা আমাদেরকে জানতে হবে। আরেকটা এমসিকিউ আসলে সেটা হচ্ছে সমবায় সমিতির ন্যূনতম সদস্য সংখ্যা কত, সেটা হচ্ছে যে 20। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফারিয়া সুলতানা রিয়া এসে গেছ। ওকে, সবাই আসো, আমরা আসি যে গঠন প্রণালী। আজকে আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে যে গঠন প্রণালী। তাহলে হ্যাঁ প্লিজ, তোমরা কি সবাই শেয়ার করেছো? শেয়ার যারা করেছো তারা লিখবে যে শেয়ার ডান প্লিজ। হ্যাঁ, তাহলে কিন্তু যে আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে, এই জন্য যে এই যে করোনাকালীন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী বাসায় আছে, হয়তো বা সে ভুলে যেতে পারে তোমার বন্ধুকে তুমি যদি এখন যদি শেয়ার করো, তার মনে পড়বে এবং হচ্ছে যে সে এটা দেখবে। অর্থাৎ আজকে আমার যে ক্লাসটা, এই শেয়ারটা এটা অনেক শিক্ষার্থীর কাছে মনে করো যে পৌঁছে যাবে। আমরা দেখছি যে প্রায় অনেকে আছে। হ্যাঁ, প্লিজ তোমরা মোশাররফ হোসেন লেখাটা পরিষ্কার করুন। হ্যাঁ, লেখাটা পরিষ্কার করুন বলতে হচ্ছে যে আমাদের একটু নেটওয়ার্ক সমস্যা, একটু পরে হয়তো যে ক্লিয়ার হয়ে যাবে, যে তুমি দেখতে পাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখি যে এখন সমবায় সমিতি কিভাবে গঠিত হয়। তাহলে সমবায় সমিতি গঠিত হতে হলে কমপক্ষে 20 জন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের ব্যক্তি একত্রিত হতে হয়। কমপক্ষে কতজন?
20 জন। এই 20 জন সদস্য একত্রিত হয়ে যদি মনে করে যে তারা সমবায় সমিতি গঠন করবে, তাহলে তারা প্রথমে নিতে পারে। এটাকে বলা হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। তাইলে উদ্যোগটা কি? উদ্যোগটা হচ্ছে যে হ্যাঁ, 20 জন একত্রিত হয়ে তারা চিন্তা করলো যে যেহেতু আমাদের আয় কম, আমাদের বিত্ত কম, আমাদের পুঁজি কম, তাহলে আমাদের অল্প আয়ের থেকে অল্প অল্প নিয়ে আমরা কি করব, একটা সংগঠন গড়ে তুলব, একটা ব্যবসায় সংগঠন গড়ে তুলব। প্রতিদিন 1 টাকা করে, 5 টাকা করে, 10 টাকা করে, অথবা 20 জন রিক্সাওয়ালা, মনে করো যে ফকিরাপুল এলাকার 20 জন রিক্সাওয়ালা যদি চিন্তা করে যে হ্যাঁ, আমরা তো আমাদের খুব একটা সেভিংস নাই, তাহলে চলো আমরা একটি রিক্সা চালক সমবায় সমিতি করে থাকি। তাহলে এই ফকিরাপুল রিক্সা সমবায় সমিতি করার জন্য, রিক্সা চালক সমবায় সমিতি করার জন্য তারা 20 জন একত্রিত হলো এবং তারা টার্গেট নিল প্রতিদিন তারা 10 টাকা করে জমা দিবে। তাহলে প্রতিদিন সন্ধ্যার দিকে কিন্তু যে তাদের 200 টাকা হয়ে যাবে। তাহলে এইভাবে যখন তারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে, এটাকে আমরা বলি উদ্যোগ গ্রহণ পর্যায়। এই পর্যায়ে তারা কিন্তু যে 20 জন সদস্য একত্রিত হয়, কিন্তু কমপক্ষে 6, 9 অথবা 12, কত 6, 9 অথবা 12 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ড গঠন করে। কি করে? পরিচালনা বোর্ড গঠন করে। এই পরিচালনা বোর্ডে কে কে থাকবে? একজন থাকবে চেয়ারম্যান। চেয়ারম্যান কয়জন? একজন ভাইস চেয়ারম্যান, একজন জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক। তাইলে সভাপতি, সহসভাপতি আর হচ্ছে যে সেক্রেটারি, 3 জন। চতুর্থ হচ্ছে যে কোষাধ্যক্ষ অর্থাৎ ট্রেজারার, যিনি টাকা পয়সার হিসাব রাখবেন। তাইলে হয়ে গেল কত? 4 জন। আর 2 জন হবেন সদস্য, কমপক্ষে যদি 6 জন হয়। এখন যদি কোষাধ্যক্ষ যদি না থাকে, তাহলে সাধারণ সদস্য হবে 3 জন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বুঝে গেছ যে উদ্যোগ গ্রহণ পর্যায়ে তারা একটা সদস্য গঠন করবে। এরপরে হচ্ছে যে তারা দলিলপত্র তৈরি করবে, একটা উপবিধি তৈরি করবে। তাহলে সমবায় সমিতির দলিলটির নাম কি? উপবিধি। কি? উপবিধি। তাহলে এই উপবিধিটা কি? এটা ইংরেজি হচ্ছে বাইলজ। কি? LAWS, বাইলজ। দেখি, হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেকে শেয়ার করেছ। ও রিপ্ত দেখা যাচ্ছে না? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। MH রায়হান, এটা এর মধ্যে মনে হয় যে জেনে গেছে যে এটা ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার ক্লাস। তাহলে তারা সবাই মিলে এই 20 জন সদস্য মিনিমাম একত্রিত হতে হয়, তারা উদ্যোগ গ্রহণ করে। এখন এটা সবাই মিলে তো আর পরিচালনা করবে না। তাহলে পরিচালনা করার জন্য ওইখান থেকে কমপক্ষে 6 অথবা 9 অথবা 12, অর্থাৎ আমরা বলছি 6 থেকে 12 সদস্য বিশিষ্ট 3 দ্বারা বিভাজ্য একটা পরিচালনা বোর্ড গঠন হবে। তারাই কি করবে? একটা উপবিধি তৈরি করবে। সেই উপবিধির মধ্যে কি থাকবে? মানে এটা হচ্ছে দলিল, ঠিক অনেকটা হচ্ছে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে আমরা যেটাকে বলি স্মারকলিপি, পরিমাণ নিয়মাবলী, অথবা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যেটাকে বলি আমরা চুক্তিপত্র, ঠিক তেমনটা সমবায় সমিতির ক্ষেত্রে আমাদের একটা দলিল আছে। এই দলিলটার নাম হচ্ছে উপবিধি। এখন কেউ ইচ্ছা করলে উপবিধি নাও তৈরি করতে পারে, কারণ সমবায় নিবন্ধকের অফিসে সেখানে ছাপানো, অর্থাৎ সেটা রেডিমেড কিন্তু যে একটা উপবিধি তৈরি করা আছে, সেই উপবিধিটা ইচ্ছা করলে নিজেদের হিসেবে কিন্তু কোঅপ্ট করতে পারে, সেটাই নিজেদের দলিল হিসেবে মেনে নিতে পারে। এবং একটা নাম করতে হবে, এবং কে কোন দায়িত্বে থাকবে সেটা নির্ধারণ করতে হবে, কে কত শেয়ার নিবে সেটা নির্ধারণ করতে হবে, শেয়ারের মূল্যমান কত। আমরা জানি কোম্পানি সংগঠনের ক্ষেত্রেও কিন্তু যে আমরা দেখেছি মোট মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, প্রত্যেকটি অংশকে এক একটি কি বলে? শেয়ার বলে। তাহলে এখানে প্রতিটা শেয়ারের মূল্যমান কত? 10 টাকা নাকি 20 টাকা নাকি 100 টাকা, সেটা মনে করো যে নির্ধারণ করতে হবে। তাহলে এটা কে করবে? এটা করবে উদ্যোগ গ্রহণ পর্যায়ে কমিটি। দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা হচ্ছে যে নিবন্ধন পত্র। এখন এবারে আমরা চলে যাব কোথায়? উপবিধি তৈরি হয়ে গেল, আমাদের 20 জন একত্রিত হয়ে গেল, একটা কমিটিও আমরা গঠন করে ফেললাম। তাহলে আমাদের উদ্যোগ গ্রহণ পর্যায়ে শেষ হয়ে গেল। এবারে যাচ্ছি আমরা নিবন্ধন পর্যায়ে। কোথায়? নিবন্ধন। তাহলে এখন এবার রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশনের জন্য তাহলে এখন কি করতে হবে? এখন
কিছু দলিলপত্র অর্থাৎ নিবন্ধকে সমবায় নিবন্ধকের কার্যালয় থেকে একটা আবেদনপত্র সংগ্রহ করতে হবে, সেটা যথাযথভাবে ফিল আপ করতে হবে। এছাড়া হচ্ছে যে কমপক্ষে 20 জন সদস্য হয়েছেন তাদের নাম, পদবি, ঠিকানা এবং স্বাক্ষর এবং কে কত শেয়ার নিচ্ছে সেটা সব উল্লেখ করে সেগুলো জমা দিতে হবে। তাদের স্বাক্ষর নিতে হবে, স্বাক্ষরের সাথে তারিখও থাকতে হবে। জমা দিতে হবে নিবন্ধকের কার্যালয় আবেদনের সাথে। জমা দিতে হবে সমিতির যে উপবিধি, যদি তারা নতুন তৈরি করে থাকে তাহলে সেই উপবিধির 3 কপি, আর যদি তৈরি না করে তাহলে নিবন্ধকের কার্যালয় থেকে যে নির্ধারিত উপবিধি আছে সেটা 3 কপি জমা দিতে হবে। তবে সেই উপবিধিতে অবশ্যই উদ্যোক্তাদের কি থাকতে হবে? স্বাক্ষর থাকতে হবে। থাকতে হবে সমবায় সমিতির একটা সিলমোহর থাকবে। এই সমবায় সমিতির এই সিলমোহরটার নমুনাটাও কিন্তু যে কি করতে হবে, যে জমা দিতে হবে। এরপরে দিতে হবে যথাযথভাবে সব কিছু ফিল আপ হয়েছে এ মর্মে সাধারণ সম্পাদক অর্থাৎ যিনি জেনারেল সেক্রেটারি, উনার একটা ঘোষণাপত্র তার সাথে জমা দিয়ে দিতে হবে। কোথায় দিয়ে দিবে? নিবন্ধকের কার্যালয়। তাহলে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ধাপ হচ্ছে যে নিবন্ধন পর্ব। নিবন্ধনের জন্য এবারে বল চলে গেল নিবন্ধকের কার্যালয়ে, নিবন্ধকের কোর্টে। আমাদের কাজ সব কিছু শেষ। অর্থাৎ আমরা যে সমবায় সমিতিটা গঠন করতে যাচ্ছিলাম সেটাকে আমরা বলছি যে ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড, এবং এটা একটা নাম। তাইলে এই ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড, এই লিমিটেড কথাটি দেখি কিন্তু আমরা বুঝছি যে এর দায় কিন্তু কি সীমিত, শেয়ারের মূল্য দ্বারা সীমিত। আর হচ্ছে কমপক্ষে 20 জন, ফকিরাপুল এলাকার কমপক্ষে 20 জন রিক্সা চালক কিন্তু সেখানে একত্রিত হতে হবে। আমরা জানি যারা সাধারণত সমবায় সমিতি, প্রত্যেকটা সমবায় সমিতির সমপর্যায়ের, সমপেশার, সম আয়ের ব্যক্তিরাই কিন্তু একতাবদ্ধ হয়। তাহলে হয়ে গেল। তাহলে আমরা নিবন্ধকের জন্য যদি আমরা এগুলো জমা দিয়ে দিলাম, নিবন্ধক দেখেন যদি সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে অনধিক 60 দিনের মধ্যে উনি উপবিধির 1 কপি রেখে বাকি 2 কপি সিগনেচার করে আমাদেরকে দিয়ে দিবে কর্তৃপক্ষকে, যে হ্যাঁ আপনার এটা নিবন্ধন হয়ে গেছে। আর যদি 60 দিনের মধ্যে না দিতে পারে, সেটা তো কোনো না কোনো কারণে হয়, সেটা হয় হয়তো কোনো কাগজপত্রের ঘাটতি ছিল। তো কোনো কাগজপত্রের যদি ঘাটতি থাকে তাহলে পরবর্তী আরও 30 দিন সময় দেওয়া হয়। এই 30 দিন সময় দিয়ে বলে যে এর মধ্যে আপনারা আপনাদের কি ঘাটতি যে কাগজটা আছে সেটা জমা দিবেন এবং পরবর্তী 30 দিনের মধ্যে নিবন্ধন হয়ে যায়। এখন নিবন্ধন হয়ে যাওয়ার পরপরই কিন্তু যে কমেন্সমেন্ট অর্থাৎ কার্যারম্ভ পর্যায়ে, আমরা 3 নাম্বার ধাপ যেটাকে আমরা বলছি কার্যারম্ভ পর্যায়। তাহলে কার্যারম্ভ পর্যায়ে, এই পর্যায়ে সমবায় সমিতি তার কাজ শুরু করতে পারে। অর্থাৎ সে রেজিস্টার্ড, বাংলাদেশ সরকারের 2001 সালের আইন, বাংলাদেশ সরকারের সমবায় বিষয়ক 2004 সালের বিধিমালা অনুযায়ী নিবন্ধনপত্র পাওয়ার পর ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি নিবন্ধিত হয়ে গেল এবং তারা কাজ শুরু করতে পারবে। এখন তোমাদের জন্য আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটা $1 মিলিয়ন না, এটা $1 বিলিয়ন প্রশ্ন। ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, সমবায় সমিতির দলিলটির নাম কি? সমবায় সমিতির আইনগত দলিলটির নাম কি? 1 মিনিট সময়, সবাই লিখো প্লিজ। এবারে আমরা আজকের দ্বিতীয় টপিকসে যাব, আর তোমরা একটু কমেন্ট বক্সে লিখো সমবায় সমিতির আইনগত দলিলটির নাম কি? হ্যাঁ, জাহিম শেখ, থ্যাংক ইউ। রিয়াদ, হ্যাঁ আমি বলছি অবশ্যই বাধ্যতামূলক। হামিম মাহমুদ নীরব উপবিধি, রিপ্ত রায়হান উপবিধি, মোহাম্মদ রিয়াদ উপবিধি, সেদার নুমা উপবিধি। এখনও অনেকের উত্তর আমরা পাই নাই, অপেক্ষা করছি। হ্যাঁ, মোহাম্মদ মারুফ আহমেদ, হ্যাঁ না নিবন্ধন না, আসলে যে দলিলটার নাম হচ্ছে যে উপবিধি। হ্যাঁ, আদরি এসে গেছে আমাদের, আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, উপবিধি। ফরহাদ হোসেন উপবিধি। আজকে আমরা আসলে যে এখনও পর্যন্ত আমাদের শামীমকে পাই নাই, যে সব সময় সামনে চলে আসে, কেউ যদি সুযোগ হয় তাকে একটু নক করো আর কি, যে এটা
তো আদুরি ভালো আছো তো তুমি? না, তুমি বলছিলা যে কুমিল্লা, তাহলে এই তোমরা কে কোন কলেজের নামটা একটু লিখে নাও কেমন, তাহলে আমার সুবিধা হয় বুঝতে। অর্থাৎ আমি কল্পনা করি মানসপটে আমার এই শিক্ষার্থীদের, ভার্চুয়াল শিক্ষার্থীদের কিন্তু যে চেহারাটা বেশি উঠে, সুতরাং আমি করব। আদুরি, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় প্রশ্নে। আজকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, বা টপিক, সমবায় সমিতির প্রকারভেদ। সমবায় সমিতি প্রকারভেদ। উৎপাদক সমবায় সমিতি আর হচ্ছে ভোক্তা সমবায় সমিতি, এই দুটোই। আরও কিছু আছে, তোমরা ইচ্ছা করলে আমার একটা বই আছে, ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনা প্রথম এবং দ্বিতীয় পত্র, সেটা হচ্ছে কমার্স পাবলিকেশনস থেকে এটা পাবলিশড হয়েছে, এবং এতে খুব ইম্পর্টেন্ট বেশ কিছু আমাদের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন আছে, সেটা তোমরা একটু দেখতে পারো আর কি, যে যদি কখনো থাকে দেখবে। তাহলে উৎপাদক সমবায় সমিতি এবং ভোক্তা সমবায় সমিতি প্রকৃতিভিত্তিক। তাহলে সমবায় সমিতি প্রধানত প্রকৃতিভিত্তিক, এই দুটা প্রকারের থেকে প্রশ্ন আসে। প্রকৃতি, এটা নেচার কি, অ্যাকর্ডিং টু নেচার সমবায় সমিতি দু প্রকার, উৎপাদক সমবায় সমিতি আর হচ্ছে যে ভোক্তা সমবায় সমিতি। দুই প্রকারে বলতে হবে, এটা নট নেসেসারি, আরও কিছু থাকতে পারে প্রকৃতিভিত্তিক, কারণ এগুলো প্রতিদিনে চেঞ্জ হচ্ছে, কিন্তু আমরা এই দুটা ধরনের কথা বলছি। হ্যাঁ, গভর্নমেন্ট সিটি কলেজ, রিবান সাজিদ, অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে মোহাম্মদ রিদওয়ান হুসাইন, মহিপাল গভর্নমেন্ট কলেজ, ফেনী। থ্যাংক ইউ। হ্যাঁ, সৈয়দা রেহনুমা, হ্যাঁ, আমি কুমিল্লা থেকে বলছি। আশেক আলী খান উচ্চ বিদ্যালয়, কলেজ গুলবাহার, কচুয়া, চাঁদপুর, মোহাম্মদ রিয়াদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। তোমরা তোমাদের নামগুলো লিখে দিবে কমেন্ট বক্সে, আমি অবসরে সেটা একটু দেখব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসি যে আমরা উৎপাদক সমবায় সমিতি কি। উৎপাদক সমবায় সমিতি আমরা বুঝতেই পারছি অল্প, মানে বসুন্ধরা গ্রুপ হতে উৎপাদক, প্রাণ আরএফএল উৎপাদক, কিন্তু এরা অনেক বড় বড় উৎপাদক, যারা ইচ্ছা করলে চায়না থেকে কাঁচামাল নিজেরাই কিন্তু যে শিপমেন্ট করে নিয়ে আসতে পারে এবং আনে, জাহাজ ভর্তি করে, তাদের নিজস্ব জাহাজে আছে। কিন্তু এছাড়াও পুরনো ঢাকায় তোমরা দেখবে অনেক ছোট্ট কিন্তু যে কি প্রোডাকশন হাউস আছে, উৎপাদন করে, তারা শিল্প কারখানা আছে। এখন তাদের পক্ষে একসাথে চায়নার থেকে 2 কন্টেইনার 5 কন্টেইনার কাঁচামাল আনা খুব কঠিন, কারণ হচ্ছে যে তাদের পুঁজি কম, অল্প উৎপাদন করে, ছোট্ট উৎপাদনকারী বা ক্ষুদ্র উৎপাদনকারী। তাহলে এমত অবস্থায় তারা করে কি, তারা অনেকগুলো উৎপাদনকারী প্রতিষ্ঠান একত্রিত হয়ে নিজেদের ডিমান্ড অনুযায়ী ওই অল্প সামর্থ্য দিয়ে টোটাল কাঁচামালটা দেখা যায় 2, 3, 5, 10টা কন্টেইনার চায়না থেকে আমদানি করে, জাপান থেকে, ভারত থেকে, অথবা অন্য যে দেশ থেকে, মনে করো যে আমাদের কি আসে, ভিয়েতনাম থেকেও অনেক কিছু আমদানি করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই উৎপাদক সমবায় সমিতি হচ্ছে ক্ষুদ্র এবং স্বল্প আয়ের বা স্বল্প বিত্তসম্পন্ন বা স্বল্প পরিসরের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের কাঁচামাল সংগ্রহ করার জন্য একতাবদ্ধ হয়ে যে সমবায় সমিতি গঠন করে, তাকে বলা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি। তাহলে উৎপাদক সমবায় সমিতির মূল উদ্দেশ্য হচ্ছে উৎপাদনের যে কাঁচামাল, সেটা যাতে অল্প টাকায় সবাই মিলে বিদেশ থেকে আনতে পারে, এবং সেই সুযোগ সুবিধা সবাই কিন্তু যে সেটা নিয়ে যায়। আর ভোক্তা সমবায় সমিতি আমরা এখানেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, নয়ন, থ্যাংক ইউ নয়ন, নটরডেম কলেজ থেকে অনেক ধন্যবাদ, তোমাকে স্বাগত জানাচ্ছি। কেমন? তাহলে ভোক্তা সমবায় সমিতিটা কি? যিনি ভোগ করেন তিনি ভোক্তা। আমরা বলছি যে ক্রেতা আর ভোক্তা কিন্তু যে এক না। যেমন এই যে মার্কারটা দেখতে পাচ্ছ, এই মার্কারটা কিন্তু দোকানিও কিনেছিলেন, পাইকারের কাছ থেকে খুচরা দোকানি কিনেছিলেন। তাহলে কি তিনি কি ভোক্তা? না, তিনি ক্রেতা, তিনি খুচরা ক্রেতা ছিলেন। কিন্তু আমিও কিনেছি, কিন্তু আমি ক্রেতা না, শুধু আমি একই সাথে ভোক্তা। কারণ হচ্ছে এটা ব্যবহার করে আমি এর কি উপযোগটা নিঃশেষ করছি। তার মানে হচ্ছে যে এখন এই ভোক্তা,
তাইলে ভোক্তা সংগঠনরা কেন সমবায় সমিতি গঠন করবে? ভোক্তা সমবায় সমিতি গঠন করবে সেটা হচ্ছে, তোমরা চিন্তা করবা 1 কেজি শসা আমাদের কুমিল্লা নিমসারে বিক্রি হয় 10 হতে 15 টাকা বা 20 টাকা, কিন্তু সেটাই দেখা যায় কুমিল্লা শহরের বাজারে বিক্রি হয় 60, 70 এবং 80 টাকা। তাহলে মাঝখানে এই যে বাকি 30-40 টাকা কে নিল? উৎপাদনকারী পেল 20 টাকা, কিন্তু ভোক্তা আমি কিনলাম 60 টাকা দিয়ে, তাহলে এই 40 টাকা কে পেল? 40 টাকা যারা পেল তারাই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। এখন তাহলে আমি কি নিমসার যে পাইকারি বাজার সেখানে কি 1 কেজি শসার জন্য গেলে কি আমার লাভ হবে? না, লাভ হবে না, আমার লস হবে আরও, কারণ আসতে চাইতে অনেক বেশি খরচ লাগবে, সময় লাগবে সেটা। তো তাহলে কিন্তু যদি মনে করো যে আমাদের অ্যাপার্টমেন্টে 40 জন আছে, মনে করো যে আমরা একটা অ্যাপার্টমেন্টে, কোনো অ্যাপার্টমেন্টে 60 জনও আছে, এখন এই 60 জন মিলে যদি একটা চিন্তা করে যে আমাদের টোটাল বাজারটা আমরা সরাসরি নিয়ে আসবো কোথায় থেকে? নিমসারের পাইকারি বাজার থেকে অথবা ঢাকার কারওয়ান বাজার থেকে, এবং কম রেটে মিনিমাম, কারণ সেখানে বিক্রি হয় বেশি, রেট কিন্তু কম। কিন্তু ওইখানে 1 কেজি তুমি শসা কিনতে পারবে না, কমপক্ষে 5 কেজির নিচে কিন্তু যে বিক্রি করবে না। রেট কিন্তু যে কি দেখা যাবে 1-1.5 কেজি, যেটা কুমিল্লা অথবা তুমি মতিঝিলের বাজার থেকে 1-1.5 কেজি কিনবা, যে রেটে পাইকারি বাজারে 5 কেজি পাবা, তাহলে কিন্তু একাকি এই একজন ভোক্তার পক্ষে বাজারে গিয়ে কিনে আনা কিন্তু যে সেটা কোনো ক্রমেই কিন্তু যে বুদ্ধিমানের কাজ নয়, কারণ এটাতে অনেক খরচ হয়ে যাবে। তাহলে কিভাবে? কিন্তু 60 জন যদি একত্রিত হয় এবং সবাই যদি আগের রাতে একটা ডিমান্ড দিয়ে দেয় যে আমার কাঁচামরিচ 500 গ্রাম লাগবে, ধনিয়া পাতা 200 গ্রাম লাগবে, 2 কেজি শসা লাগবে, 4 কেজি পেঁয়াজ লাগবে, তাহলে পরদিন সকালে যদি একজন ম্যানেজার রাখা হয় এবং ওই ম্যানেজার যদি বাজারে গিয়ে টোটাল পেঁয়াজটা এনে সবাইকে ভাগ ভাগ করে দিয়ে দিল, টোটাল কাঁচামরিচটা সবাইকে ভাগ ভাগ করে দিল, টোটাল শসাটা নিয়ে এসে ভাগ ভাগ করে দিয়ে দিল, দেখা গেল যে সবাই কিন্তু যে কি একটা বড় অংশের লাভ পেল। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু যে কিনলো 20 টাকা দরে শসা, কিন্তু বাজার থেকে কিনতে হতো তাকে কত? 60 টাকা দরে। তাহলে দেখা যাচ্ছে আমরা যেটা বুঝতে পারি এখান থেকে সেটা হচ্ছে ভোক্তারা একতাবদ্ধ হয়ে ইচ্ছা করলে মধ্যস্থ ব্যবসায়ীকে এড়িয়ে সরাসরি উৎপাদনকারী অথবা পাইকারের কাছ থেকে কম মূল্যে পণ্যটা কিনতে পারে এবং সেটা ভোগ করতে পারে এবং আর্থিকভাবে সবাই লাভবান হয়। ঠিক আছে? তাহলে আমরা দেখব যে এই ভোক্তা সমবায় সমিতি, তাহলে ভোক্তা সমবায় সমিতি কেন করা হয়? যে মধ্যস্থ ব্যবসায়ীদের থেকে বাঁচার জন্য, কম মূল্যে পণ্যটা পাওয়ার জন্য ভোক্তারা একত্রিত হয়ে যদি সমবায় সমিতি গঠন করে তবে তাকে বলা হচ্ছে ভোক্তা সমবায় সমিতি। তাহলে আমরা একটু দেখে নিলাম প্রকৃতিভিত্তিক ভাবে দুটা গুরুত্বপূর্ণ প্রকার বা ধরন, একটা হচ্ছে উৎপাদক সমবায় সমিতি আর একটা হচ্ছে যে ভোক্তা সমবায় সমিতি। এবারে আমরা যাব উদ্দেশ্য ভিত্তিক। কি? হ্যাঁ, উদ্দেশ্য ভিত্তিক প্রকারভেদে যদি আমরা যাই, প্রথমে হচ্ছে যে ক্রয় সমবায় সমিতি, বিক্রয় সমবায় সমিতি, হ্যাঁ লিটন ডিমান্ড বলেছে, ডিমান্ড না, ডিমান্ড অর্থ হচ্ছে যে মানে চাহিদা দিয়ে দিবে আর কি। চাহিদা দিয়ে দিবে। হ্যাঁ আদুরি, আমি তো বলেছি আমার এখানে লেখা আছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছিলাম 6.5 বছর, প্রমোশন পোস্টিংয়ে আমি আছি এখন দাউদকান্দি গরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ দাউদকান্দিতে আর কি। যে আদুরি, আশা করি যে তোমার উত্তরটা পেয়ে গেছো। ক্রয় সমবায় সমিতি, সমবায় ব্যাংক আছে, সমবায় ঋণদান সমিতি আছে, তাহলে এসে দেখো এখন উদ্দেশ্যের ভিত্তিতে কিন্তু সমবায় সমিতির আবার কিছু প্রকারভেদ আছে উদ্দেশ্য ভিত্তিকে। তাহলে উদ্দেশ্য ভিত্তিক প্রকারভেদের মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি ক্রয় সমবায় সমিতি। ক্রয় সমবায় সমিতি কারা করে? সাধারণত হচ্ছে যে সকল ক্রেতারা অল্প মূল্যে পণ্যটা কেনার জন্য, এটা হতে পারে কাঁচামাল অথবা ফিনিশ গুডস, অর্থাৎ
কুমিল্লার সকল ব্যবসায়ী মিলে যদি চিন্তা করলো যে পুরান ঢাকার থেকে তারা আতরগুলো একসাথে কিনে নিয়ে আসবে এবং এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তারা ভাগাভাগি করে তারপরে বিক্রি করবে, তাহলেও কিন্তু যে হয়ে যায়। এভাবে হয়, যৌথভাবে ব্যবসায়ীরা একত্রিত হয় এবং ঢাকার থেকে একসাথে পণ্যটা কিনে নিয়ে আসে। তাহলে ক্রয় করার সুবিধার্থে যদি কোনো সমবায় সমিতি গঠন করে ক্রয় করার উদ্দেশ্যে, তাহলে সেটা হচ্ছে যে ক্রয় সমবায় সমিতি। আবার বিক্রয় সমবায় সমিতি আছে। বিক্রয় সমবায় সমিতি হচ্ছে নিজেদের উৎপাদিত পণ্যগুলো যদি মধ্যস্থ ব্যবসায়ীদের সাহায্য ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির উদ্দেশ্যে যদি বিক্রেতারা একত্রিত হয়, তবে তাকে বলা হচ্ছে বিক্রয় সমবায় সমিতি বা বিক্রেতা সমবায় সমিতি। এরপরে আছে আমাদের সমবায় ঋণদান সমিতি। সমবায় ঋণদান সমিতি কি? এটা হচ্ছে অনেকগুলো ছোট্ট ছোট্ট শিল্প প্রতিষ্ঠান তারা নিজেরা আগে সমবায় সমিতি গঠন করে, সেখানে ফান্ড দেয়। ফান্ড দেওয়ার পরে তখন এখানে যদি 1 কোটি 2 কোটি টাকা হয়ে যায়, তখন তাদের নিজেদের প্রয়োজনে যদি কখনো ঋণ নেওয়ার প্রয়োজন হয়, তারা ব্যাংক থেকে না নিয়ে নিজেদের গঠিত এই যে ঋণদান সমিতি আছে সেখান থেকে নেয়। তার মানে বিপদে নিজেদের প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার জন্য আগে যারা কি সমবায় সমিতি গঠন করে ফান্ড ক্রিয়েট করে, সে সমবায় সমিতিকে বলা হচ্ছে সমবায় ঋণদান সমিতি। আর সমবায় ব্যয়, অনেকগুলো সমবায় ঋণদান সমিতি যখন হয়ে যায়, তখন তারা সবাই মিলে চিন্তা করে যে আমরা ইচ্ছা করলে কিন্তু কি করতে পারি, একটা ব্যাংক, বাংলাদেশ সরকারের ব্যাংকিং আইন অনুসারে কি করতে পারি, একটা ব্যাংক গঠন করতে পারি। তাহলে সেটাকে বলা হচ্ছে যে সমবায় ব্যাংক। সমবায় ব্যাংক হলে তারা কিন্তু সমবায়ীদেরকেও ঋণ দেয়, বাইরের থেকেও কিন্তু অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জন থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ দিয়ে থাকে। এতে তাদের সুবিধাটা হয় এবং অনেক বড় একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। যেমন বাংলাদেশ সমবায় ব্যাংক আছে, আমাদের কুমিল্লাতেও কান্দিরপাড় এর একটা শাখা আছে এবং এই সমবায়ীদের এই অর্থে এবং ঋণদান সমিতির সমন্বয়ে কিন্তু যে সমবায় সমিতি গড়ে ওঠে। আসো সমবায় আবাসিক এলাকা। সমবায় আবাসিক এলাকা, হ্যাঁ, কি আজকে কি গল্প হবে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু ভুলে গেছো আর কোনো সমস্যা নাই, আজকে আর কোনো গল্প হবে না, তোমরা যেহেতু চাচ্ছ না। তাহলে আবাসিক এলাকা, আবাসিক এলাকা বলতে বোঝা যাচ্ছে যে অনেকে মনে করে যে আমাদের মতো এরকম টিচার প্রফেসররা একত্রিত হয়ে 20 জন 50 জন যখন একত্রিত হয়ে বললো যে চিন্তা করলো, ঠিক আছে আমরা 5 বছর পর্যন্ত টাকা দেব, প্রতি বছর 1 লাখ 2 লাখ টাকা করে দিব, আমাদের বড় একটা অ্যামাউন্ট যখন হবে তখন আমরা বিরাট একটা এলাকা নিয়ে নিব এবং সে এলাকাটা সবাইকে ভাগ করে প্লটে প্লটে ভাগ করে, ঠিক বসুন্ধরা যমুনা যেভাবে ভাগ করে দেয়, ভাগ করে করে আমরা 40 জন 30 জনে কি করব, 40টা প্লটের মালিক হব। এটা একটা রোড ম্যাপ থাকে, টার্গেট থাকে এবং সে অনুপাতে কিন্তু আগে নিজেরা একত্রিত হয়, একতাবদ্ধ হয়। একজনের পক্ষে আমরা আগেই বলছি সমবায় সমিতির মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে মানে একতাই বল। এটা কিন্তু যে এর একটা নীতি, সেই নীতিমালা একতাই বল, যেটা একের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু অনেকে মিলে যখন একতাবদ্ধ হয় তখন সেটা সম্ভব হয়। এভাবে যদি কোনো হাউজিং এলাকা তৈরি করে তাহলে সেটাকে বলে যে সমবায় হাউজিং। এবং আমাদের কুমিল্লাতে কিন্তু সার্ভিতান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি ঠিক আমার বাসার পাশে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি সেকশনের পাশেই মনে করে যে একটা বড় আবাসিক এলাকা আছে এবং সমবায়ের ভিত্তিতেই কিন্তু যে কি সেটা গড়ে উঠেছে। হ্যাঁ, এবারে আমরা যাচ্ছি, আমরা গেলাম প্রকৃতিভিত্তিক, আমরা গেলাম উদ্দেশ্যগত, এখন যাব আমরা সাংগঠনিক স্তরের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সাংগঠনিক স্তরের ভিত্তিতে সমবায় সমিতি কত। যারা এখনো শেয়ার করো নাই প্লিজ শেয়ার করো এবং হচ্ছে তোমার বন্ধুদেরকে বলো ক্লাসে জয়েন করুক। সাংগঠনিক স্তরের ভিত্তিক, তাহলে স্তরের ভিত্তিতে বলি আমরা স্তর, সাংগঠনিক স্তর ভিত্তিক। তাহলে সাংগঠনিক স্তর ভিত্তিক সমবায় সমিতি প্রথমে হচ্ছে প্রাথমিক, 2 কেন্দ্রীয়, 3 জাতীয়, 4 মিশ্র।
প্রাথমিক সমবায় সমিতি কমপক্ষে 10 জন। তাহলে প্রাথমিক সমবায় সমিতি কি? আমরা যেটা বলেছি যে আমরা একটা সমবায় সমিতির নাম বলেছি, সেই সমবায় সমিতিটা কোনটার কথা বলেছি? সেটা হচ্ছে ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি। তাহলে ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতিতে কয়জন সদস্য একত্রিত হতে হবে? কমপক্ষে 20 জন, অর্থাৎ 20 জন রিক্সা চালক একত্রিত হলে কি হতে পারবে? যে একটি ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি হতে পারবে। তাহলে এই ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি 20 জন সদস্য মিলিয়ে যে সমবায় সমিতিটা গড়ে উঠল সেটা হচ্ছে যে কি? একটি প্রাথমিক সমবায় সমিতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝে গেলাম যে প্রাথমিক সমবায় সমিতি হচ্ছে 20 জন সদস্য মিলে, 20 জন ব্যক্তি মিলে, সমজাতীয় এবং সমপেশার 20 জন ব্যক্তি মিলে 2001 সালের সমবায় আইন অনুযায়ী যে সমবায় সমিতি গঠন করে সেটাই হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি। উদাহরণ হচ্ছে 20 জন রিক্সা চালক, কমপক্ষে, বেশি হতে পারে, 21 হতে পারে, 100ও হতে পারে, তবে কমপক্ষে 20 জন হতে হবে। আমরা উদাহরণ হিসেবে বলেছি ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড। কেন্দ্রীয় সমবায় সমিতি ঠিক এই রকম কমপক্ষে 10টা প্রাথমিক সমবায় সমিতি, অর্থাৎ ফকিরাপুল রিক্সা চালক সমবায় সমিতি, মুগদা রিক্সা চালক সমবায় সমিতি, খিলগাঁও রিক্সা চালক সমবায় সমিতি, বনানী রিক্সা চালক সমবায় সমিতি, গুলশান, বারিধারা, মতিঝিল, উত্তরা অথবা হচ্ছে যে কি দোলাইখাল, এবং আর একটা আমরা দিয়ে দিলাম যে নিউ মার্কেট এলাকা। তাহলে কয়টা? 10টা। তাহলে এই কমপক্ষে 10টা প্রাথমিক সমবায় সমিতি একত্রিত হয়ে যদি কোনো সমবায় সমিতি গঠন করে তখন সেটা হবে কেন্দ্রীয় সমবায় সমিতি। তখন হয়তো বা তারা নাম দিবে ঢাকা দক্ষিণ কেন্দ্রীয় সমবায় সমিতি, ঢাকা দক্ষিণ রিক্সা চালক কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড, অর্থাৎ এটা ঢাকার দক্ষিণে অংশ পড়েছে। তাহলে ঢাকা দক্ষিণ রিক্সা চালক সমবায় সমিতি, অর্থাৎ ঢাকা, এটা হবে একটা কেন্দ্রীয় হলে কেন্দ্রীয়টা উল্লেখ করে দিবে আর কি, অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় ব্র্যাকেটে থাকবে উত্তর রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড। তাহলে এর মধ্যে কয়টা? কমপক্ষে 10টা প্রাথমিক সমবায় সমিতি গঠন করে একটি কেন্দ্রীয় সমবায় সমিতি। এবারে আসে জাতীয়। এখন এইরকম কেন্দ্রীয় সমবায় সমিতি হতে পারে যে কুমিল্লার 10টা প্রাথমিক সমবায় সমিতি নিয়ে হলো কুমিল্লা কেন্দ্রীয় রিক্সা চালক সমবায় সমিতি, চাঁদপুর কেন্দ্রীয় রিক্সা চালক সমবায় সমিতি, যশোর কেন্দ্রীয় রিক্সা চালক সমবায় সমিতি, মাগুরা কেন্দ্রীয় রিক্সা চালক সমবায় সমিতি, নোয়াখালী কেন্দ্রীয় রিক্সা চালক সমবায় সমিতি। এইরকম কমপক্ষে 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি যদি একত্রিত হয় তখন যে সমবায় সমিতি হয় সেটাকে বলে জাতীয় সমবায় সমিতি। তখন নাম হবে বাংলাদেশ জাতীয় রিক্সা চালক সমবায় সমিতি লিমিটেড। তাহলে এই নামটা শুনলে আমি বুঝবো যে কোনো ব্যক্তি এই সংগঠনের সদস্য হতে পারে না। এই সংগঠনের সদস্য হতে হলে কেন্দ্রীয় সংগঠন দরকার হবে, ঠিক আছে, কেন্দ্রীয় সমবায় সমিতি দরকার হবে। সর্বশেষে হচ্ছে যে মিশ্র সমবায় সমিতি। যে সমবায় সমিতিতে প্রাথমিক সমবায় সমিতি, অর্থাৎ প্রাথমিক সমবায় সমিতি প্লাস ব্যক্তি, মিশ্র সমবায় সমিতিতে থাকে ব্যক্তিও থাকে, সদস্য হিসেবে হতে পারে ব্যক্তি প্লাস প্রাথমিক সমবায় সমিতি, তাইলে এই যে ব্যক্তি, তবে মনে রাখতে হবে এখানে 60%, অর্থাৎ 20টার মধ্যে 12টা থাকতে হবে প্রাথমিক সমবায় সমিতি আর 8 জন নিতে পারবে ব্যক্তি, অর্থাৎ ব্যক্তি এবং প্রতিষ্ঠান দুটাই এই মিশ্র সমবায় সমিতির সদস্য হতে পারে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু যে আজকের লেকচারের প্রায় শেষ পর্যায়ে মনে করো যে আমরা এসে গেছি। তো তোমাদের জন্য এখন একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে হলে কমপক্ষে কয়টি প্রাথমিক সমবায় সমিতি প্রয়োজন সেটা একটু লিখো প্লিজ, খুব দ্রুত।
হ্যাঁ, হামিম মাহমুদ নীরব 10টি, ইএইচ জিম শেখ, ওকে। মোহাম্মদ রিয়াদ, হ্যাঁ হ্যাঁ, সংগঠনটা তো পড়াচ্ছি তো, ঠিক কোন জায়গায় তোমার প্রশ্নটা একটু স্পেসিফিক করো। রিয়াদ, ওকে, তোমার উত্তর সঠিক। আর ইভান সাজিদ, হ্যাঁ ওকে, নাইস, হ্যাঁ থ্যাংক ইউ, তোমার উত্তরও কিন্তু যে সঠিক হয়েছে। ফরহাদ হোসেন, উত্তর একদম সঠিক। রিপ্ত রায়হান, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। মোহাম্মদ শারিয়ার খান, কংগ্রাচুলেশনস। সৈয়দা রেহনুমা, কংগ্রাচুলেশন। আদরি, হ্যাঁ তুমি তো এমনিতেই অনেক আদরের, সুতরাং 10 হয়ে গেছে। তানবীর হোসেন 10টি, তার মানে আমরা আবারও দেখছি যে 10টি 20 জন সদস্য মিলে গঠন করে কমপক্ষে প্রাথমিক সমবায় সমিতি, কমপক্ষে 10টি প্রাথমিক সমবায় সমিতি মিলে গঠিত হয়ে থাকে আমাদের কেন্দ্রীয় সমবায় সমিতি, কমপক্ষে 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি মিলে গঠিত হয়ে থাকে জাতীয় সমবায় সমিতি, এবং এরপরে যেটা আছে সেটা মিশ্র সমবায় সমিতি। এই মিশ্র সমবায় সমিতিতে আমরা বলেছি মোট সদস্য সংখ্যার মধ্যে 40% থাকে ব্যক্তি সদস্য আর 60% থাকে প্রাতিষ্ঠানিক সদস্য। প্রতিষ্ঠান বলতে এখানে হচ্ছে যে প্রাথমিক সমবায় সমিতি। তাহলে আমরা বলছি যে সমবায় সমিতি, আজকে সমবায় সমিতির একটা আছে, দলিল আছে, সেটা হচ্ছে যে উপবিধি। আমরা বলেছি সমবায় সমিতির নিবন্ধন করার জন্য কি কি প্রক্রিয়া, 3টা ধাপে এর নিবন্ধন অর্থাৎ গঠন প্রণালী সম্পন্ন হয়। প্রথমটা হচ্ছিল যে উদ্যোগ গ্রহণ, দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের নিবন্ধন পর্যায়, তৃতীয়টা ছিল কার্যারম্ভ পর্যায়। তাহলে আমরা দেখেছি কিভাবে কমপক্ষে 20 জন সদস্য একত্রিত হয়ে নিবন্ধকের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করে, যে সেটা যথাযথভাবে ফিল আপ করে নিজেদের নাম, পদবি, ঠিকানা, শেয়ার এবং স্বাক্ষর, তারিখ সহ স্বাক্ষর দিয়ে সেটা একটা উপবিধি প্রস্তুত করে জমা দিতে হয় নিবন্ধকের কার্যালয়। নিবন্ধকের কার্যালয় যদি সন্তুষ্ট হয় তাহলে অনধিক 60 দিনের মধ্যে, আর যদি অসন্তুষ্ট হয় তাহলে আরও 30 দিন সময় দেওয়া হয় ঘাটতি পেপারসগুলো জমা দেওয়ার পর। এরপর নিবন্ধনপত্র জমা দেয়। নিবন্ধনপত্র জমা দেওয়ার সিস্টেম হচ্ছে যে আমরা যে 3টা উপবিধি জমা দিয়েছি সেই উপবিধির একটা কর্তৃপক্ষ অর্থাৎ নিবন্ধন কর্তৃপক্ষ রেখে দেয়, বাকি 2টা কর্তৃপক্ষ আমাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ, তাহলে হামিম মাহমুদ বলছে যে গল্প হবে নাকি? হ্যাঁ, গল্প। এখন তোমরা আসলেই কি সবাই শুনতে চাও? আজকে একদম হালকা মোডের একটা গল্প করি। আচ্ছা ঠিক আছে, তার আগে আমরা একটু পড়াটা শেষ করছি। আমরা গত ক্লাসে কিন্তু যে সমবায় সমিতি পড়িয়েছি, সমবায় সমিতি ধরেছি, সেখানে নীতিমালা ছিল, বৈশিষ্ট্য ছিল, ধারণা ছিল। আজকে হচ্ছে আমাদের গঠন প্রণালী এবং প্রকারভেদ। আর আগামী ক্লাসে আমাদের সমবায় সমিতি শেষ হয়ে যাবে, তোমরা সবাই আশা করি যে থাকবে। এখন সেটা হচ্ছে পড়ার সিস্টেমটা কি, আমরা বাসায় আছি কিন্তু তাই বলে কোনো কিছু কিন্তু থেমে নেয় আমাদের জীবনের। বলা হচ্ছে যে জীবন কি? জীবন হচ্ছে কতগুলো আসলে মুহূর্তের সমষ্টি জীবন। তাহলে সেই মুহূর্তগুলো কি বসে আছে? টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহারও জন্য কি অপেক্ষা করে না। তার মানে সময় চলে যাচ্ছে, স্রোতও চলে যাচ্ছে, কিন্তু আমরা বসে আছি। হয়তো পরীক্ষা হচ্ছে না, কিন্তু পরীক্ষা যদি নাও হয়, যখন স্বাভাবিক হবে তখন পরীক্ষার ডেট হয়ে যাবে। সহজ হোক কঠিন হোক যেভাবে হোক পরীক্ষা হয়ে যাবে। তো সুতরাং আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদেরকে বিজয়ী হতে হবে। আমরা প্রস্তুত হয়ে থাকবো, ঠিক যখন পরীক্ষা আসবে তখন আমরা পরীক্ষায় অ্যাটেন্ড করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো একটা হালকা ধারাবাহিকভাবে গল্প করি। এটা একটা ধারাবাহিক গল্প হবে। আমি কিন্তু যে বলে দিলাম খেয়াল রাখবা। এবং শুরু করছি আমি গল্পটা। একদমই স্বাভাবিক একটা সিম্পল গল্প, শুধু তোমাদের ব্রেন স্টর্মিংয়ের জন্য। এটা অন্য কোনো ধরনের শিক্ষণীয় না। আমাদের ব্রেন স্টর্মিং করতে হবে। কি করতে হবে? ব্রেন স্টর্মিং। কারণ আমাদের সৃজনশীল পদ্ধতিটাই হচ্ছে ব্রেন স্টর্মিং বিষয়ক। গল্প শুরু করতে যাচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাদের কাছে, এটা আমাদের অংশগ্রহণমূলক হবে। প্রথম প্রশ্ন তোমাদের কাছে, আচ্ছা তোমরা একটা জিরাফকে কিভাবে ফ্রিজে রাখবে? লিখো, একটি জিরাফকে আমরা কিভাবে ফ্রিজে রাখবো? দেখি
হ্যাঁ, উত্তর আসতেছে না তো এখনো। একটি জিরাফকে কিভাবে ফ্রিজে রাখবো, যা চিন্তা করো তা লিখো। সময় কিন্তু 1 মিনিট, আমরা 5 মিনিটে গল্পটা শেষ করব। কোনো জবাব আসতেছে না। একটি জিরাফকে কিভাবে আমরা ফ্রিজে রাখবো? আদরি, ফরহাদ, রিয়াদ, রফিকুল ইসলাম, সজীব, আরিবান, সাজিদ, কি সৈয়দা রেহনুমা, একটি, আমি কিন্তু যে প্রশ্ন করেছি। জিম শেখ, কেটে মাংস রাখবো না, অর্থাৎ একটি ছোট্ট কেটে কেটে। ফরহাদ হোসেন, ইভান, বলছি যে একটি জিরাফকে আমরা কিভাবে ফ্রিজে রাখবো। আসলে আমরা বড়রা অনেক কিছু অনেক কঠিনভাবে কি করি, চিন্তা করি। যদি এটা কোনো একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করা হতো, আচ্ছা একটা জিরাফকে কিভাবে রাখবো, তখন সে বলতো, ও ফ্রিজের দরজাটা খুলবো আর জিরাফটাকে ঢুকিয়ে দেব। কি, ফ্রিজের দরজাটা খুলবো আর জিরাফটাকে ঢুকিয়ে দেব। আচ্ছা, এবারে পরের প্রশ্ন, একটা হাতিকে ওই ফ্রিজে কিভাবে রাখবো? জিরাফ নামটা লিখে না, তানভীর হোসেন, অনেক মজা পাচ্ছি। একটা হাতিকে ফ্রিজে কিভাবে রাখবো? ঠিক আছে, আমরা এগুচ্ছি। ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করা হতো হাতিকে আমরা কিভাবে রাখবো, সে অনেক কিছু চিন্তা করতো না। তোমরা তো অনেক কিছু চিন্তা করছো, যার যেটা মাথার, কেউ কেটে কুটে রাখতেছ, কেউ কাগজের মধ্যে লিখে রাখছো। হ্যাঁ, বিভিন্ন জন দেখতে পাচ্ছি। তখন সে বাচ্চাটা বলতো যে, ও হাতিকে ওই ফ্রিজে, ও আমি তো ফ্রিজের দরজাটা খুলবো, জিরাফটাকে বের করব, হাতিটাকে ঢুকিয়ে দিব। ঠিক আছে, ছোট্ট বাচ্চা, ওর কাছে কিন্তু যে কোনো প্যাঁচগোছ নাই। ঠিক আছে, ফ্রিজ খুলবো আর ঢুকাবো। জিম শেখ, থ্যাংক ইউ। সৈয়দা রেহনুমা বলছো ফ্রিজের উপরে জিরাফ এঁকে দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইভান খুব চমৎকার বলেছ, দরজাটা খুলবো আর ঢুকিয়ে দিব। রিয়াদ বলছো যে স্যার অসম্ভব। হ্যাঁ, তাও কেটে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমাদের আচ্ছা আচ্ছা, এখন বনের রাজা, বনের রাজা কে? সিংহ। বনের রাজা সিংহ একটা সভা ডেকেছে, সবাইকে নিয়ে মিটিং। একজন আসে নাই, কে আসে নাই দেখি, জবাব দাও। বনের রাজা সিংহ মিটিংয়ে ডেকেছে সবাইকে, একজন আসে নাই, কে আসে নাই? আমরা উত্তরের জন্য অপেক্ষা করছি। বনের রাজা সিংহ একটা মিটিং ডেকেছে, মিটিংয়ে সবাই এসেছে, কিন্তু একজন আসে নাই, কে আসে নাই? রফিকুল ইসলাম সজীব বলছে শিয়াল, জিম শেখ বলছে শিয়াল। অনেক ধন্যবাদ হামিম মাহমুদ নীরব, তুমি বলেছ হাতি। হ্যাঁ ঠিক আছে, খুব চমৎকারভাবে। আসলে যে তোমরা হয়তো যে মনে করতেছ যে শিয়াল হচ্ছে যে অনেক চালাক এবং ধূর্ত, সে হয়তো যে আসে নাই, সে কোনো একটা কারণ না। আমরা বলেছিলাম যে এটা একটি ধারাবাহিক গল্প। আসলে যে যেহেতু হাতিটাকে আমরা ফ্রিজের মধ্যে রেখে আসছি, সে কিন্তু যে এখন ফ্রিজে আটকা পড়ে আছে, সুতরাং হাতি আসে নাই। এখন সর্বশেষ প্রশ্ন, যে এটাও পারলা না, তোমাদের জন্য একদম $1 বিলিয়ন প্রশ্ন, সেটা হচ্ছে বনের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, সামনে একটি নদী পড়লো, যে নদীতে কুমির পরিপূর্ণ, তুমি নিজে জানো যে এটার মধ্যে কুমির আছে। এখন কিভাবে পার হবে সে নদী? কুমিরবর্তী সেই নদীটা কিভাবে পার হবে? প্লিজ 1 মিনিট প্রশ্ন, আমাদের গল্প শেষ হয়ে যাচ্ছে। তুমি সে বনের ভিতর দিয়ে যাচ্ছ, মাঝখানে পড়লো একটি নদী, যে নদীতে তুমি জানো যে কুমিরে পরিপূর্ণ। তুমি এখন সে নদীটা কিভাবে পার হবে? মাথা খাটাও, আমাদের এটা
মাথা খাটাতে হবে, এটাকে আমরা ব্রেন স্টর্মিং বলি। কুমিরবর্তী যে নদী পড়েছে আমার সামনে বা তোমার সামনে, তুমি এখন কিভাবে পার হবে? কেউ পারছো না কি? খুব বেশি কঠিন হয়ে গেল প্রশ্ন? হ্যাঁ, নৌকা দিয়ে একজন বলেছে কুমিরের পিঠের উপর পাড়া দিয়ে, পিঠের উপর পাড়া দিয়ে। হ্যাঁ, খুব ভালো বলছো। আর ইভান, নৌকা দিয়ে। জিম, গাছের লগ ফেলে কুমিরের উপর দিয়ে। স্যার, উড়ে উড়ে। হাতুড়ি। রংধনু, নৌকা দিয়ে। এম তানভীর হোসেন বলেছ সিংহকে সাথে নিয়ে। হামিম মাহমুদ নীরব, অনেক ধন্যবাদ। আজকের বিজয়ী $1 বিলিয়ন পেয়ে যাচ্ছে হচ্ছে যে হামিম মাহমুদ নীরব। সে বলেছে সাঁতার কেটে পার হব, কারণ সকল কুমির কিন্তু বনের রাজা যে সভা ডেকেছে সেখানে চলে গেছে। আজকে কিন্তু যে নদীটা নিশ্চয় ফাঁকা এবং চলে যাব। তাইলে আমরা কিন্তু যে গল্পটা এখানে শেষ করছি, এই গল্পের দ্বারা কিন্তু যে আমরা শুরুতেই, তার মানে আমাদেরকে সব কিছু ইনস্ট্রাকশন মনে রাখতে হবে। শুরুতে আমরা বলে দিয়েছিলাম যে এই গল্পটা হচ্ছে একটি ধারাবাহিক গল্প। তাহলে আমরা আবার একটু বলছি, আমরা বলছি যে একটা জিরাফকে কিভাবে, প্রথম থেকে আমরা গল্পটা বলছি, একটি জিরাফকে কিভাবে আমরা ফ্রিজে রাখবো। তোমরা অনেক উত্তর দিয়েছ, কিন্তু একটা ছোট্ট বাচ্চা অনেক কিছু চিন্তা না করে সে বলতো দরজাটা খুলবো আর হচ্ছে ফ্রিজের মধ্যে জিরাফটাকে ঢুকিয়ে দেব। এরপরের প্রশ্ন ছিল আমাদের একটি হাতিকে কিভাবে ওই ফ্রিজে রাখবো। তখন সে বাচ্চাই কিন্তু যে জবাব দিয়েছে দরজাটা খুলবো, জিরাফটাকে টেনে বের করব আর হচ্ছে যে হাতিটাকে ঢুকিয়ে দেব। আমরা তৃতীয় একটি প্রশ্ন করেছিলাম। আমরা যেহেতু বলেছিলাম যে গল্পটা হচ্ছে ধারাবাহিক, অর্থাৎ আমাদেরকে সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য লিঙ্ক খুঁজতে হবে। আমরা বলেছিলাম যে সিংহ মামা সবাইকে নিয়ে মিটিং ডেকেছে, মিটিংয়ে সবাই হাজির, শুধু একজন আসে নাই। সেটা কে? তোমরা অনেকে বিভিন্ন রকম উত্তর দিয়েছিলে। শিয়াল, কেউ বলেছিল বাঘ, কেউ বলেছে বনের রানী অর্থাৎ সিংহী, কেউ বলেছে নিশ্চয় বানর হতে পারে। কিন্তু আসলে যে উত্তর হবে হাতি, কারণ হাতিকে আমরা আটকে রেখেছি কোথায়? ফ্রিজের মধ্যে। আমাদের সর্বশেষ প্রশ্নটা ছিল, সেটা হচ্ছে কুমিরবর্তী একটি নদী, এখন আমি কিভাবে পার হব বা তুমি কিভাবে পার হবে? তোমরা অনেকে উত্তর দিয়েছ। কেউ বলেছ নৌকা দিয়ে, কেউ বলেছ উপর দিয়ে, কেউ বলেছ উড়ে উড়ে, কেউ বলেছ কুমিরের পিঠে পাড়া দিয়ে, কেউ বলেছ লগি ফেলে। মানে এরকম বহুমুখী চিন্তা। তার মানে তোমরা কিন্তু যে মাথাটা খেলেছ। আমাদের গল্পটা এখানেই কিন্তু যে সার্থক। কিন্তু শামীম মাহমুদ বলেছে যে স্যার সাঁতার দিয়ে আমি পার হব। কেন? অন্যদের মাথায় এটা আসে নাই। কেন? স্যার কুমিররা তো সবাই আজকে সিংহ মামা যে সভাটা ডেকেছে সে সবাই গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর মাধ্যমে আজকে আমাদের ব্যবসা সংগঠন এবং ব্যবস্থাপনার ক্লাসটি শেষ হলো। আশা করি তোমরা যে যেখানে আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।